বাংলা সাহিত্যের এক অতি প্রিয় চরিত্র ব্যোমকেশ বক্সী। ধারালো নাক, লম্বা চেহারা, নাতিস্থূল অবয়ব, অসামান্য পর্যবেক্ষণ ক্ষমতা, অনবদ্য বিশ্লেষণী দক্ষতা, শুধু বুদ্ধি দিয়েই যাবতীয় জটিল রহস্যের জট ছাড়ান এই সত্যান্বেষী। তবু কি রোমাঞ্চকর এক একটি ব্যোমকেশ কাহিনী! আসলে ব্যোমকেশের গল্প, উপন্যাস নিছক গোয়েন্দা কাহিনী নয়, বরং সাহিত্যের ভোজে যা ছিল অপাংক্তেয়। সেই গোয়েন্দা কাহিনীকে ব্যোমকেশ কাহিনীর মধ্য দিয়ে চিরায়ত সাহিত্যের স্তরে উত্তীর্ণ করিয়াছিলেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। জীবনকে এড়িয়ে ব্যোমকেশ কাহিনীর সৃষ্টি করেননি তিনি। চেনা জীবনের মধ্যেই ফুটিয়ে তুলেছেন অচেনা চমক। আজকের গল্প রক্তমুখী নীলা। রক্তমুখী নীলা, রক্তমুখী নীলা, শেষ পর্ব। হত্যাকারী তার গলাটা এমন ভয়ঙ্করভাবে কেটেছে যে ভাবতেও আতঙ্ক হয়। গলার নলি কেটে চিরে একেবারে ছিন্ন ভিন্ন করে দিয়েছে। আপনারা অনেক হত্যাকাণ্ড নিশ্চয়ই দেখেছেন, কিন্তু এমন পাশবিক নৃশংসতা কখনো দেখেছেন বলে বোধ হয় না। এই পর্যন্ত বলিয়া মহারাজ যেন সেই ভয়ঙ্কর দৃশ্যটা পুনরায় প্রত্যক্ষ করিয়া শিহরিয়া চক্ষু মুদিলেন। ব্যোমকেশ জিজ্ঞাসা করিল, তার দেহে আর কোথাও আঘাত ছিল না? মহারাজা বলিলেন, ছিল, তার বুকে ছুরির একটা আঘাত ছিল। ডাক্তার বলেন ওই আঘাতই মৃত্যুর কারণ। গলার আঘাতগুলো তারপরের, অর্থাৎ হত্যাকারী প্রথমে তার বুকে ছুরি মেরে তাকে মর্মান্তিক আহত করে, তারপর তার গলা ওইভাবে ছিন্ন ভিন্ন করেছে। কি ভয়ঙ্কর নিষ্ঠুরতা ভাবুন তো। আমি শুধু ভাবি, কি উন্মত্ত আক্রোশের বশে মানুষ তার মনুষ্যত্ব বিসর্জন দিয়ে এমন হিংস্র জন্তুতে পরিণত হয়। কিছুক্ষণ আর কোনো কথা হইল না। মহারাজ বোধ করি মনুষ্য নামক অদ্ভুত জীবের অমানসিক দুষ্কৃতি করিবার অফুরন্ত শক্তির কথায় ভাবিতে লাগিলেন। ব্যোমকেশ ঘাড় হেট করিয়া চিন্তামগ্ন হইয়া রহিল। সহসা ব্যোমকেশের অর্ধমুদিত চোখের দিকে আমার নজর পড়িল। সঙ্গে সঙ্গে আমি উত্তেজিত হইয়া উঠিলাম। সেই দৃষ্টি বহুবার দেখিয়াছি, ভুল হইবার নয়। ব্যোমকেশ কোথাও একটা সূত্র পাইয়াছে। মহারাজ অবশেষে মৌনভঙ্গ করিয়া বলিলেন, আমি যা জানি আপনাকে বললুম। এখন আমার ইচ্ছে পুলিশ যা পারে করুক, সেই সঙ্গে আপনিও আমার পক্ষ থেকে কাজ করুন। এত বড় একটা নৃশংস হত্যাকারী যদি ধরা না পড়ে, তাহলে সমাজের পক্ষে বিশেষ আশঙ্কার কথা। আপনার কোনো আপত্তি নেই তো? ব্যোমকেশ বলিল, কিছু না। পুলিশের সঙ্গে আমার ঝগড়া নেই, বরঞ্চ বিশেষ প্রণয় আছে। আপত্তি কিসের? আচ্ছা, হরিপদ শেষবার কবছর জেল খেটেছিল আপনি জানেন? মহারাজা বলিলেন, হরিপদর মুখেই শুনেছিলুম। আইনের কয়েক ধারা মিলিয়ে তার 14 বছর জেল হয়েছিল। কিন্তু জেলে শান্তশিষ্টভাবে থাকলে কিছু সাজা মাফ হয়ে থাকে, তাই তাকে 11 বছরের বেশি খাটতে হয়নি। ব্যোমকেশ প্রফুল্লভাবে বলিল, বেশ চমৎকার। হরিপদ সম্বন্ধে আপনি আর কিছু বলতে পারেন না? মহারাজা বলিলেন, আপনি ঠিক কোন ধরনের কথা জানতে চান বলুন, দেখি যদি বলতে পারি। ব্যোমকেশ বলিল, মৃত্যুর 2-4 দিন আগে তার আচার ব্যবহারে এমন কিছু লক্ষ্য করেছিলেন যা ঠিক স্বাভাবিক নয়? মহারাজা বলিলেন, হ্যাঁ, লক্ষ্য করেছিলুম। মৃত্যুর 3-4 দিন আগে একদিন সকালবেলা হরিপদ আমার কাছে বসে কাজ করতে করতে হঠাৎ অত্যন্ত অসুস্থ হয়ে পড়ে। তার ভাব দেখে আমার মনে হয়েছিল সে কোনো কারণে ভারী ভয় পেয়েছে। সে সময় কেউ আপনার কাছে ছিল না? মহারাজা একটু ভাবিয়া বলিলেন,
সে সময় কতগুলি ভিক্ষার্থীর আবেদন আমি দেখছিলুম। যতদূর মনে পড়ে একজন ভিক্ষার্থী তখন সেখানে উপস্থিত ছিল। তার সামনেই হরিপদ অসুস্থ হয়ে পড়ে। হ্যাঁ। একটু নীরব থাকিয়া ব্যোমকেশ বলিল, যাক, আর কিছু? অন্য সময়ের কোনো বিশেষ ঘটনা স্মরণ করতে পারেন না? মহারাজ প্রায় 5 মিনিট গালে হাত দিয়া বসিয়া চিন্তা করিলেন। তারপর বলিলেন, একটা সামান্য কথা মনে পড়েছে, নিতান্তই অবান্তর ঘটনা, তবু বলছি। আপনার যদি সাহায্য হয়। আপনি বোধহয় জানেন না, কয়েক বছর আগে আমার বাড়ি থেকে একটা দামি নীলা চুরি যায়। জানি বই কি। জানেন? তাহলে এও নিশ্চয়ই জানেন যে নীলাটা ফিরে পাবার জন্য আমি 2000 টাকা পুরস্কার ঘোষণা করেছিলাম। তাও জানি, তবে সে ঘোষণা এখনো বলবৎ আছে কিনা জানি না। মহারাজা বলিলেন, ঠিক ওই প্রশ্নই হরিপদ করেছিল। তখন সে আমার টাইপিস্ট, সবেমাত্র কাজে ঢুকেছে। একদিন হঠাৎ জিজ্ঞাসা করলে, মহারাজ, আপনার যে নীলাটা চুরি গিয়েছিল সেটা এখন ফিরে পেলে আপনি কি 2000 টাকা পুরস্কার দেবেন? তার প্রশ্নে কিছু আশ্চর্য হয়েছিলাম, কারণ এতদিন পরে নীলা ফিরে পাবার আর কোনো আশাই ছিল না। পুলিশ আগেই হাল ছেড়ে দিয়েছিল। বলেছিলুম, যদি নীলা ফিরে পায় নিশ্চয়ই দেব। ব্যোমকেশ তড়াক করিয়া উঠিয়া দাঁড়াইয়া বলিল, মহারাজ, আমি যদি আজ ওই প্রশ্ন করি তাহলে কি সেই উত্তরই দেবেন? মহারাজ কিছুক্ষণ অবাক হইয়া তাকাইয়া থাকিয়া বলিলেন, হ্যাঁ নিশ্চয়ই, কিন্তু। ব্যোমকেশ আবার বসিয়া পড়িয়া বলিল, আপনি হরিপদর হত্যাকারীর নাম জানতে চান? মহারাজের হতবুদ্ধি ভাব আরো বর্ধিত হইল। তিনি বলিলেন, আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনি হরিপদর হত্যাকারীর নাম জানেন নাকি? জানি, তবে তার বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ করা আমার কাজ নয়। সে কাজ পুলিশ করুক, আমি শুধু তার নাম বলে দেব। তারপর তার বাড়ি তল্লাশ করে প্রমাণ বার করা বোধহয় শক্ত হবে না। অভিভূত কণ্ঠে মহারাজ বলিলেন, কিন্তু এই যে ভেলকিবাজির মতো মনে হচ্ছে, সত্যি আপনি তার নাম জানেন? কি করে জানলেন? আপাতত অনুমান মাত্র, তবে অনুমান মিথ্যে হবে না। হত্যাকারীর নাম হচ্ছে রমানাথ নিয়োগী। রমানাথ নিয়োগী? কিন্তু কিন্তু নামটা পরিচিত মনে হচ্ছে। হবারই কথা। বছর 10 আগে ইনি আপনার নীলা চুরি করে জেলে গিয়েছিলেন। সম্প্রতি জেল থেকে বেরিয়েছেন। মনে পড়েছে, কিন্তু সে হরিপদকে খুন করলে কেন? হরিপদর সঙ্গে তার কি সম্বন্ধ? সম্বন্ধ আছে। পুরনো কয়েকটা নথি ঘাঁটলেই সেটা বেরুবে। কিন্তু মহারাজ, বেলা প্রায় 11টা বাজে, আর আপনাকে ধরে রাখবো না। বিকেল 4টের সময় যদি দয়া করে আবার পায়ের ধুলো দেন তাহলে সব জানতে পারবেন। আর হয়তো নীলাটাও ফিরে পেতে পারেন। আমি ইতিমধ্যেই সব ব্যবস্থা করে রাখবো। হতভম্ব মহারাজকে বিদায় দিয়া ব্যোমকেশ নিজেও বাহির হইবার জন্য প্রস্তুত হইতে লাগিল। জিজ্ঞাসা করিলাম, এত বেলায় তুমি আবার কোথায় চললে? সে বলিল, বেরোতে হবে। জেলের কিছু পুরনো কাগজপত্র দেখা দরকার। তাছাড়া অন্য কাজও আছে। কখন ফিরবো কিছু ঠিক নেই। যদি সময় পাই হোটেলে খেয়ে নেব, বলিয়া ছাতা ও বর্ষাতি লইয়া বিরামহীন বৃষ্টির মধ্যে বাহির হইয়া পড়িল। যখন ফিরিয়া আসিল তখন বেলা 3টা। জামা জুতা খুলিতে খুলিতে বলিল, বেজায় খিদে পেয়েছে, কিছু খাওয়া হয়নি, স্নান করিনি। পুটিরাম, চট করে কিছু খাওয়ার ব্যবস্থা করো। আজ ম্যাটিনি, ঠিক 4টের সময় অভিনয় আরম্ভ হবে। বিস্মিত হয়ে বলিলাম, সে কি, কিসের অভিনয়? ব্যোমকেশ বলিল, ভয় নেই, এ ঘরেই অভিনয় হবে। অজিত, দর্শকের জন্যে আরো গোটা কয়েক চেয়ার এ ঘরে আনিয়া রাখো।
বলিয়া স্নান ঘরে ঢুকিয়া পড়িল। স্নানান্তে আহার করিতে বসিলাম। সমস্ত দিন কি করলে বলো? ব্যোমকেশ অনেকখানি অমলেট মুখে পুড়িয়া দিয়া তৃপ্তির সহিত চিবাইতে চিবাইতে বলিল, জেল ডিপার্টমেন্টের অফিসে আমার এক বন্ধু আছেন। প্রথমে তার কাছে গেলুম। সেখানে পুরনো রেকর্ড বার করে দেখা গেল যে আমার অনুমান ভুল হয়নি। তোমার অনুমানটা কি? প্রশ্নে কর্ণপাত না করিয়া ব্যোমকেশ বলিতে লাগিল, সেখানকার কাজ শেষ করে বুদ্ধবাবু থুড়ি বিধুবাবুর কাছে গেলুম। হরিপদর খুনটা তাঁরই এলাকায় পড়ে। কেসের ইনচার্জ হচ্ছেন ইন্সপেক্টর পূর্ণবাবু। পূর্ণবাবুকে ব্যাপারটা বুঝিয়ে এবং বিধুবাবুর পদদ্বয়ে যথাচিত তৈল প্রয়োগ করে শেষ পর্যন্ত কার্যোদ্ধার হলো। কিন্তু কার্যটা কি তাই যে আমি এখনো জানি না। কার্যটা হচ্ছে প্রথমত রমানাথ নিয়োগীর ঠিকানা বার করা এবং দ্বিতীয়ত তাকে গ্রেপ্তার করে তার বাসা খানাতল্লাশ করা। ঠিকানা সহজেই বেরোলো, কিন্তু খানাতল্লাশে বিশেষ ফল হলো না। অবশ্য রমানাথের ঘর থেকে একটা ভীষণাকৃতি ছড়া বেরিয়েছে। তাতে মানুষের রক্ত পাওয়া যায় কি না পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। কিন্তু যে জিনিস পাবো আশা করেছিলুম তা পেলুম না। লোকটা লুকিয়ে রাখবার ক্ষমতা অসামান্য। কি জিনিস? মহারাজের নীলাটা। তারপর এখন কি করবে? এখন অভিনয় করব। রমানাথের কুসংস্কারে ঘা দিয়ে দেখব যদি কিছু ফল পায়। ওই বোধহয় মহারাজ এলেন, বাকি অভিনেতারাও এসে পড়ল বলিয়া ঘড়ির দিকে তাকাইল। আর কারা আসবে? রমানাথ এবং তার রক্ষীরা। তারা এখানে আসবে? হ্যাঁ, বিধুবাবুর সঙ্গে সেরকমই ব্যবস্থা হয়েছে। পুঁটিরাম, খাবারের বাসনগুলো সরিয়ে নিয়ে যাও। আর কিছু জিজ্ঞাসা করবার অবসর পাইলাম না। মহারাজা আসিয়া প্রবেশ করিলেন। ঘড়িতে ঢং ঢং করিয়া 4টে বাজিল। দেখিলাম মহারাজ রাজ্যচিত শিষ্টতা রক্ষা করিয়াছেন। মহারাজকে সমাদর করিয়া বসাইতে না বসাইতে আরো কয়েকজনের পদশব্দ শোনা গেল। পরক্ষণেই বিধুবাবু, পূর্ণবাবু ও আরো 2জন সাব ইন্সপেক্টরের সঙ্গে রমানাথ প্রবেশ করিল। রমানাথের চেহারায় এমন কোনো বিশেষত নাই যাহাতে দৃষ্টি আকর্ষণ করে। চুরিবিদ্যায় পারদর্শী হইতে হইলে বোধহয় চেহারাটি নিতান্ত চলনসই হওয়া দরকার। রমানাথের মাথায় ছোট করিয়া চুল ছাঁটা, কপাল অপরিসর, চিবুক ছুঁচালো, চোখে সতর্ক চঞ্চলতা। তাহার গায়ে বহু বৎসরের পুরাতন, সম্ভবত জেলে যাইবার আগেকার চামড়ার বতামাটা 5 মিশালি রঙের স্পোর্টিং কোট ও পায়ে অপ্রত্যাশিত একজোড়া রবারের বুট জুতা দেখিয়া সহসা হাস্যরসের উদ্রেক হয়। ইনি যে একজন সাংঘাতিক ব্যক্তি সে সন্দেহ কাহার মনে উদয় হয় না। ব্যোমকেশ অঙ্গুলি নির্দেশে তাহাকে দেখাইয়া বলিল, মহারাজ, লোকটিকে চিনতে পারেন কি? মহারাজ বলিলেন, হ্যাঁ, এখন চিনতে পারছি। এই লোকটা সেদিন ভিক্ষে চাইতে গিয়েছিল। বেশ, এখন তাহলে আপনারা সকলে আসন গ্রহণ করুন। বিধুবাবু, মহারাজের সঙ্গে নিশ্চয়ই পরিচয় আছে। আসুন, আপনি মহারাজের পাশে বসুন। রমানাথ, তুমি এইখানে বসো বলিয়া ব্যোমকেশ রমানাথকে টেবিলের ধারে একটা চেয়ার নির্দেশ করিয়া দিল। রমানাথ বাকনিষ্পত্তি না করিয়া উপবেশন করিল। 2জন সাব ইন্সপেক্টর তাহার 2 পাশে বসিলেন। বিধুবাবু অভ্রভেদী গাম্ভীর্য অবলম্বন করিয়া কটমট করিয়া চারিদিকে তাকাইতে লাগিলেন। এই সম্পূর্ণ আইন বিগর্হিত ব্যাপার ঘটিতে দিয়া তিনি যে ভিতরে ভিতরে অতিশয় অস্বস্তি বোধ করিতেছেন তাহা তাহার ভাবভঙ্গিতে প্রকাশ পাইতে লাগিল। সকলে উপবিষ্ট হইলে ব্যোমকেশ টেবিলের সম্মুখে বসিল। বলিল, আজ আমি আপনাদের একটা গল্প বলবো। অজিতের গল্পের মতো কাল্পনিক গল্প নয়, সত্য ঘটনা। যতদূর সম্ভব নির্ভুলভাবেই বলবার চেষ্টা করব।
যদি কোথাও ভুল হয় রমানাথ সংশোধন করে দিতে পারবে? রমানাথ ছাড়া আরেকজন এই কাহিনী জানতো, কিন্তু সে বেঁচে নেই। এইটুকু ভূমিকা করিয়া ব্যোমকেশ তাহার গল্প আরম্ভ করিল। রমানাথের মুখ কিন্তু নির্বিকার হইয়া রহিল। সে মুখ তুলিল না, একটা কথাও বলিল না। নির্লিপ্তভাবে আঙুল দিয়া টেবিলের উপর দাগ কাটিতে লাগিল। রমানাথ জেলে যাবার পর থেকেই গল্প আরম্ভ করছি। রমানাথ জেলে গেল, কিন্তু সে মহারাজের নীলাটা কাছছাড়া করল না, সঙ্গে করে নিয়ে গেল। কি কৌশলে সকলের সতর্ক দৃষ্টি এড়িয়ে নিয়ে গেল তা আমি জানি না, জানবার চেষ্টাও করিনি। রমানাথ ইচ্ছা করলে বলতে পারে। পলকের জন্য রমানাথ ব্যোমকেশের মুখের দিকে চোখ তুলিয়ায় আবার নিবিষ্ট মনে টেবিলে দাগ কাটিতে লাগিল। ব্যোমকেশ বলিতে লাগিল, রমানাথ অনেক ভালো ভালো দামি জহরত চুরি করেছিল, কিন্তু তার মধ্যে কেবল মহারাজের রক্তমুখী নীলাটায় সে কেন সঙ্গে করে রেখেছিল তা অনুমান করাই দুষ্কর। সম্ভবত পাথরটা একটা সম্মোহন শক্তি ছিল। জিনিসটা দেখতেও চমৎকার গাঢ় নীল রঙের একটা হিরে। তার ভেতর থেকে রক্তের মতো লাল রং ফুটে বেরোচ্ছে। রমানাথ সেটাকে সঙ্গে নেবার লোভ সামলাতে পারেনি। পাথরটা খুব পয়মন্ত, একথাও সম্ভবত রমানাথ শুনেছিল। দুর্নিয়তি যখন মানুষের সঙ্গ নেয় তখন মানুষ তাকে বন্ধু বলেই ভুল করে। যা হোক, রমানাথ আলিপুর জেলে রইল। কিছুদিন পরে পুলিশ জানতে পারল যে নীলাটা তার কাছেই আছে। যথাসময়ে রমানাথের সেল খানাতল্লাশ হলো। রমানাথের সেলে আরেকজন কয়েদি ছিল, তাকেও সার্চ করা হলো, কিন্তু নীলা পাওয়া গেল না। কোথায় গেল নীলাটা? রমানাথের সেলে যে দ্বিতীয় কয়েদি ছিল তার নাম হরিপদ রক্ষিত। হরিপদ পুরনো ঘাগি আসামি, ছেলেবেলা থেকে জেল খেটেছে, তার অনেক গুণ ছিল। যাঁরা জেলের কয়েদি নিয়ে ঘাঁটাঘাঁটি করেছেন তাঁরাই জানেন এক জাতীয় কয়েদি আছে যারা নিজেদের গলার মধ্যে পকেট তৈরি করে। ব্যাপারটা শুনতে খুবই আশ্চর্য, কিন্তু মিথ্যে নয়। কয়েদিরা টাকা কড়ি জেলে নিয়ে যেতে পারে না, অথচ তাদের মধ্যে বেশিরভাগই নেশাখোর। তাই ওয়ার্ডারদের ঘুষ দিয়ে বাইরে থেকে মাদকদ্রব্য আনবার জন্য টাকার দরকার হয়। গলায় পকেট তৈরি করবার ফন্দি এই প্রয়োজন থেকে উৎপন্ন হয়েছে। যারা কাঁচা বয়স থেকে জেলে আছে তাদের মধ্যে এই জিনিসটা বেশি দেখা যায়। প্রবীণ পুলিশ কর্মচারী মাত্রই এসব জানেন। হরিপদ ছেলেবেলা থেকেই জেল খেটেছে। সে নিজের গলায় পকেট তৈরি করেছিল। রমানাথ যখন তার সেলে গিয়ে রইল তখন দুজনের মধ্যে বেশ ভাব হয়ে গেল। ক্রমে হরিপদর পকেটের কথা রমানাথ জানতে পারল। তারপর একদিন হঠাৎ পুলিশ জেলে হানা দিল। সেলের মধ্যে নীলা লুকাবার জায়গা নেই। রমানাথ নীলাটা হরিপদকে দিয়ে বলল, তুমি এখন গলার মধ্যে লুকিয়ে রাখো। হরিপদকে সে নীলাটা আগেই দেখিয়েছিল এবং হরিপদরও সেটার উপর দারুণ লোভ জন্মেছিল। সে নীলাটা নিয়েই টপ করে গিলে ফেলল। তার কণ্ঠনালীর মধ্যে নীলাটা গিয়ে রইল। বলা বাহুল্য, পুলিশ এসে যখন তল্লাশ করলো তখন কিছুই পেল না। এই ঘটনার পরদিনই হরিপদ হঠাৎ অন্য জেলে চালান হয়ে গেল। জেলের রেকর্ডে তার উল্লেখ আছে। হরিপদর ভারী সুবিধা হলো। সে বিশ্বাসঘাতকতা করলো। যাওয়ার আগে নীলাটা রমানাথকে ফিরিয়ে দিয়ে গেল না। রমানাথ কিছু বলতে পারল না। চোরের মার কান্না কেউ শুনতে পায় না। সে মন গুমড়ে রয়ে গেল। মনে মনে তখন থেকেই বোধ করি ভীষণ প্রতিহিংসার সংকল্প আটতে লাগলো। এই সময় লক্ষ্য করলাম রমানাথের মুখের কোনো বিকার ঘটে নাই বটে, কিন্তু রাগ ও গলার শিরা দপদপা করিতেছে। দুই চক্ষু রক্তাভ হইয়া উঠিয়াছে। ব্যোমকেশ বলিয়া চলিল, তারপর একে একে 10টি বছর কেটে গেছে। 6 মাস আগে হরিপদ জেল থেকে মুক্তি পেল। মুক্তি পেয়েই সে মহারাজের কাছে এলো। তার ইচ্ছে ছিল মহারাজের সঙ্গে পরিচিত হয়ে ক্রমে নীলাটা তাকে ফেরত দেবে। বিনামূল্যে নয়, 2000 টাকা পুরস্কারের কথা সে জানত। ও নীলা অন্যত্র বিক্রি করতে গেলেই
ধরা পড়ে যেতে হবে, তাই সে চেষ্টাও করলো না। কিন্তু প্রথম থেকেই মহারাজ তার প্রতি এমন সদয় ব্যবহার করলেন যে সে ভারী লজ্জায় পড়ে গেল। তবু সে একবার নীলার কথা মহারাজের কাছে তুলেছিল, কিন্তু শেষ পর্যন্ত নীলার বদলে মহারাজের কাছ থেকে টাকা আদায় করতে তার বিবেকে বেঁধে গেল। মহারাজের দয়ার গুণে হরিপদর মতো লোকের মনেও যে কৃতজ্ঞতার সঞ্চার হয়েছিল, এটা বড় কম কথা নয়। ক্রমে হরিপদর দিন ঘনিয়ে আসতে লাগলো। 10 দিন আগে রমানাথ জেল থেকে মুক্তি পেয়ে বেরোলো। হরিপদ কোথায় তা সে জানতো না, কিন্তু এমনই দৈবের খেলা, 4 দিন যেতে না যেতেই মহারাজের বাড়িতে রমানাথ তার দেখা পেয়ে গেল। রমানাথকে দেখার ফলেই হরিপদ অসুস্থ হয়ে পড়েছিল। হঠাৎ অসুস্থ হয়ে পড়বার তার আর কোনো কারণ ছিল না। যে প্রতিহিংসার আগুন 10 বছর ধরে রমানাথের বুকে ধিকধিক করে জ্বলছিল, তা একেবারে দুর্বার হয়ে উঠল। হরিপদর বাড়ির সন্ধান সে সহজেই বার করলো। তারপর সেদিন রাত্রে গিয়ে এ পর্যন্ত বোমকে সকলের দিকে ফিরিয়া গল্প বলিতেছিল, এখন বিদ্যুতের মতো রমানাথের দিকে ফিরিল। রমানাথও মন্ত্রমুগ্ধ সর্পের মতো নিষ্পলক চক্ষে ব্যোমকেশের পানে তাকাইয়াছিল। ব্যোমকেশ তাহার দিকে অঙ্গুলি নির্দেশ করিয়া চাপা তীব্র স্বরে বলিল, রমানাথ, সে রাত্রে হরিপদর গলা ছিঁড়ে তার কণ্ঠনালীর ভেতর থেকে তুমি নীলা বার করে নিয়েছিলে। সে নীলা কোথায়? রমানাথ ব্যোমকেশের চক্ষু হইতে চক্ষু সরাইতে পারিল না। সে একবার জিহ্বা দ্বারা অধর লেহন করিল, একবার চেয়ার ছাড়িয়া উঠিয়া দাঁড়াইবার চেষ্টা করিল, তারপর যেন অসীম বলে নিজেকে ব্যোমকেশের সমোহন দৃষ্টির নাগপাশ হইতে মুক্ত করিয়া লইয়া বিকৃত কণ্ঠে বলিয়া উঠিল, আমি আমি জানি না, হরিপদকে আমি খুন করিনি। হরিপদ কার নাম আমি জানি না, নীলা আমার কাছে নেই। বলিয়া আরক্ত বিদ্রোহী চক্ষে চাহিয়া সে 2 হাত বুকের উপর চাপিয়া ধরিল। ব্যোমকেশের অঙ্গুলি তখন তাহার দিকে নির্দেশ করিয়াছিল। আমাদের মনে হইতে লাগিল যেন একটা মর্মগ্রাসী নাটকের অভিনয় দেখিতেছি। 2টি প্রবল ইচ্ছাশক্তি পরস্পরের সহিত মরণাত্মক যুদ্ধ করিতেছে। শেষ পর্যন্ত কে জয়ী হইবে তাহা দেখিবার একাগ্র আগ্রহে আমরা চিত্তার্পিতের মতো বসিয়া রহিলাম। ব্যোমকেশের কণ্ঠস্বরে একটা ভয়ঙ্কর দৈববাণীর সুর ঘনাইয়া আসিল। সে রমানাথের দিকে ঈষৎ ঝুঁকিয়া পূর্বৎ অনুচ্চ স্বরে বলিল, রমানাথ, তুমি জানো না কি ভয়ানক অভিশপ্ত এই রক্তমুখী নীলা, তাই ওর মোহ কাটাতে পারছো না। ভেবে দেখো, যতদিন তুমি এই নীলা চুরি না করেছিলে ততদিন তোমাকে কেউ ধরতে পারেনি। নীলা চুরি করেই তুমি জেলে গেলে। তারপর হরিপদর পরিণামটা একবার ভেবে দেখো। সে গলার মধ্যে নীলা লুকিয়ে রেখেছিল, তার গলার কি অবস্থা হয়েছিল তা তোমার চেয়ে বেশি আর কেউ জানে না। এখনও যদি নিজের ইষ্ট চাও, ওই সর্বনাশা নীলা ফেরত দাও। নীলা নয়, ও কেউটে সাপের বিষ। যদি হাতে সে নীলা পড়ো, তোমার হাতে হাত করা পড়বে। যদি গলায় পড়ো, ওই নীলা ফাঁসির দড়ি হয়ে তোমার গলা চেপে ধরবে। অব্যক্ত একটা শব্দ করিয়া রমানাথ উঠিয়া দাঁড়াইল। তাহার মনের ভিতর কিরূপ প্রবল আবেগের সৃষ্টি হইয়াছিল তাহা আমরা সম্যক বুঝিতে পারি নাই। পাগলের মতো সে একবার চারিদিকে তাকাইল, তারপর নিজের কোটের চামড়ার বোতামটা সজোরে ছিঁড়িয়া দূরে ফেলিয়া দিয়া চিৎকার করিয়া উঠিল, চাই না, চাই না, এই নাও নীলা, আমাকে বাঁচাও। বলিয়া একটা দীর্ঘ শিহরিত নিঃশ্বাস ফেলিয়া অজ্ঞান হইয়া মাটিতে পড়িয়া গেল। ব্যোমকেশ কপাল হইতে ঘাম মুছিল। দেখিলাম তাহার হাত কাঁপিতেছে। ইচ্ছা শক্তির যুদ্ধে সে জয়ী হইয়াছে বটে, কিন্তু অবলীলাক্রমে নয়। রমানাথের নিক্ষিপ্ত বোতামটা ঘরের কোণে গিয়া পড়িয়াছিল। সেটা তুলিয়া লইয়া তাহার খোলস ছাড়াইতে ছাড়াইতে ব্যোমকেশ স্খলিত স্বরে বলিল, মহারাজ, এই নিন আপনার রক্তমুখী নীলা।